হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নলেজ যোগী। আমরা দেখবো আজকে 4th আগস্টে 2021 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে 4th আগস্টের এবং তাদের রিলেটেড ফ্যাক্ট নিয়ে আমি আজকে আলোচনা করবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন। আজকে 4th আগস্টের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? দেখুন, নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? এটির আনসার হলো সতীশ নামদের ঘরমারে। সতীশ নামদের ঘরমারে, ঠিক আছে, সতীশ নামদের ঘরমারে। তাহলে এর সম্বন্ধে জেনে নিই। দেখুন, ইনি হচ্ছে সতীশ নামদে ঘরমানে। ইনি যখন মানে এই যে পোস্টটি পেয়েছেন, এই যে নাভাল স্টাফ ভাইস চিফ হিসেবে যখন পেয়েছেন, এনার তখন ডেট হয়েছিল, মানে ডেট ছিল 31শে জুলাই 2021। তিনি এই পদটি পেয়েছিলেন। নাভাল স্টাফ ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? সতীশ নামদে ঘরমারে। এনার সম্বন্ধে আরও কিছু কথা আছে। ইনি সতীশ নামদে, ইনি দ্য ভাইস চিফ মিনিস্টার। The Vice Chief Minister of the Naval Staff is the second highest ranking and the official and Indian Navy and Deputy Chief of Navy, মানে ইন্ডিয়ান নেভির হেড এবং চিফ অফ দ্য নেভি। মাথা রাখতে হবে ইন্ডিয়ান নেভি ডিপুটি অ্যান্ড চিফ অফ দ্য নেভি। মাথা রাখতে হবে ইনি নেভিতে ইনি চিফ অফিসার এবং দ্য ইন্ডিয়ান নেভি ডিপুটি হিসাবে আছেন। দ্য সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিং, মাথা রাখবেন সেকেন্ড হাইয়েস্ট। তা থার্ডটা দেখে নিই, VCNS, মানে VCNS এর ফুল ফর্মটা মাথা রাখুন, এটি আসবে, কম্পারেটিভ এক্সাম আসতেই পারে। ভাইস চিফ অফ দ্য নাভাল স্টাফ, আর PSO দ্য প্রিন্সিপাল অফ দ্য স্টাফ অফিসার। এই নাভাল স্টাফ হেডকোয়ার্টার কোথায়? নাভাল স্টাফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। মাথা। এর ফরমেশন হচ্ছে 11 মে 1967। এই যে ভাইস চিফ মিনিস্টার, মাথা রাখবেন ভাইস চিফ মিনিস্টার, এর ফরমেশন হচ্ছে 1967, 11th মে 1967, ঠিক আছে। আর এই কারেন্টলি 36 অফ ভাইস প্রেসিডেন্ট হিসাবে, মানে 36 অফ ভাইস চিফ অফ নাভাল স্টাফ হিসেবে এসেছেন। মাথা রাখবেন 36 অফ নাভাল স্টাফ, মাথা রাখবেন। এবার আমি জেনে নিই যে এই যে নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন সতীশ নামদে ঘরমারে, ঠিক আছে। ইনি হচ্ছে সতীশ নামদে ঘরমারে। আর এনার এই যে ইনি রিসেন্টলি এইসব, মানে ইনি চিফ অফ দ্য নেভি। এনার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং ফরমেশন 1967, 11th মে, কারেন্টলি 36 ভাইস চিফ মিনিস্টার। এবার জেনে নিই যে ইনি হচ্ছে চিফ অফ দ্য নাভেল। উনি ভাইস চিফ ছিলেন, ইনি হচ্ছে চিফ অফ দ্য নাভেল স্টাফ ইন দ্য হেড অফ দ্য মিলিটারি স্টাফ অফ ইন্ডিয়ান নেভি। ইনি হচ্ছে হেড, মাথা রাখবেন, দ্য চিফ অফ দ্য নাভাল স্টাফ, দ্য হেড অফ দ্য মিলিটারি অফ স্টাফ। ইনি হচ্ছে মিলিটারি হেড অফিসার, ঠিক আছে, হেড অফিসার। এবং 2004, মানে 24th অফ দ্য চিফ নাভাল স্টাফ। ইনি হচ্ছে 2014 চিফ নাভাল স্টাফ, মাথা রাখবেন। আর এনার জন্ম হচ্ছে 3rd নভেম্বর 1959। এখন কারেন্টলি বয়স হচ্ছে 61, ঠিক আছে, 61। তাহলে ইনি হচ্ছে চিফ অফ দ্য নাভাল স্টাফ, মাথা রাখবেন চিফ অফ দ্য নাভাল স্টাফ। আর উনি হচ্ছে ভাইস চিফ অফ দ্য নাভাল স্টাফ। ইনি হচ্ছে চিফ অফ দ্য নাভাল স্টাফ, উনি হচ্ছে ভাইস চিফ অফ দ্য নাভাল স্টাফ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কন্ট্রোলার জেনারেল অফ দ্য অ্যাকাউন্টিং হিসাবে নিযুক্ত হলেন কে? এটির আনসার হলো দীপক দাস। একটা IAS অফিসার, একজন ICS অফিসার, ইন্ডিয়ান সিভিল সার্ভিস একটা অফিসার। দেখে নিই, ইনি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য শ্রী দীপক দাস 1986 ব্যাচ অফ সিভিল অ্যাকাউন্টিং সার্ভিস, ঠিক আছে। দীপক দাস হচ্ছে একজন 98-এর ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টিং সার্ভিস 1986 ব্যাচের, মাথা রাখবেন, ঠিক আছে। ইনি হচ্ছে দীপক দাস। তাহলে CGS এর ফুল ফর্ম কি? কন্ট্রোলার
জেনারেল অ্যাকাউন্টিং, কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্টিং হিসাবে নিযুক্তি হলেন কে? দীপক দাস। ইনি 1986 ব্যাচে ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টিং সার্ভিসে নিযুক্তি হয়েছেন। 90 সিভিল অ্যাকাউন্টে ব্যাচে তিনি পাস করেছিলেন। মাথায় রাখবেন। তাহলে গভর্নমেন্ট ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টমেন্ট সি দীপক দাসকে 1986 ব্যাচে ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টে সার্ভিস তিনি পাস করেছিলেন। এখন তিনি কন্ট্রোলার জেনারেল অ্যাকাউন্ট হিসাবে নিযুক্ত হলেন। ইনি হচ্ছে দীপক দাস। ঠিক আছে, তাহলে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টিং সিজিএ হিসাবে নিযুক্ত হলেন কে? দীপক দাস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, সম্পূর্ণ জুলাই মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত? জুলাই মাসে হচ্ছে এটির আনসার হলো 1 কোটি, মানে 1 কোটি 16 লক্ষ টাকা। মাথা রাখবেন, 1 কোটি 16 লক্ষ টাকা, 1 কোটি 16 লক্ষ টাকা। এটি হচ্ছে জুলাই মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ। তাহলে জুলাই মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত? 1 কোটি 16 লক্ষ টাকা। তাহলে এটি জেনে নিই যে এই যে জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস। ঠিক আছে, তাহলে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস এটি কত সালে হয়েছিল? এটি 1 জুলাই 2017 সালে হয়েছিল। 1 জুলাই 2017 সালে হয়েছিল। এটি জেনে জিএসটি কয় প্রকার হয়? জিএসটি হচ্ছে 2 প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, প্রত্যক্ষ আর পরোক্ষ। তাহলে মাথায় রাখবেন, জুলাই মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত? 1 কোটি 16 লক্ষ কোটি টাকা। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটি প্রথম কবে লাগু করা হয়? 1 জুলাই 2017। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আগস্ট মাসে ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি অফ কাউন্সিল, মানে এই যে আগস্ট মাসে ইউনাইটেড ন্যাশনাল অফ সিকিউরিটি কাউন্সিলের সভাপতি করবে কোন দেশ? এটি আনসার হলো ভারত। তাহলে ভারত আগস্ট মাস থেকে ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে সভাপতিত্ব করবেন। ঠিক আছে, ইউনাইটেড যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে সেখানে সভাপতিত্ব করবেন কে? কোন দেশ? ভারত করবে। মাথায় রাখবেন। তাহলে ইউএনসি মানে ইউএনএসসি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি অফ কাউন্সিল। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1945 সাল 24 অক্টোবর। ঠিক আছে, তাহলে জেনে নিই যে এর ফরমেশন কত সালে হয়েছিল? 24 অক্টোবর 1945 সালে এটি হয়েছিল। আর এটি মেম্বার হচ্ছে 15টা মেম্বারশিপ আছে, মানে মেম্বারশিপ কান্ট্রিজ অফ 15 অফ দ্য পার্মানেন্ট মেম্বার হচ্ছে চায়না। এতে যে পার্মানেন্ট মেম্বার আছে চায়না। ঠিক আছে, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। আর নন পার্মানেন্ট মেম্বার হচ্ছে ইস্তোনিয়া, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নাগাল্যান্ড, নরওয়ে, স্পেন, বেজিং অ্যান্ড তুনিসিয়া, ভিয়েতনাম। ঠিক আছে, তাহলে মাথায় রাখবেন। তাহলে আগস্ট মাসে ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হিসাবে সভাপতিত্ব করবে কোন দেশ? ভারত। মানে ইউনাইটেড ন্যাশনাল যে সিকিউরিটি যে কাউন্সিলের সভাপতিত্ব কোন দেশ করবে? পুরো যে ইউনাইটেড স্টেটের যে সভাপতিত্ব করবেন, মানে পুরো ইউনাইটেড স্টেটকে সভাপতিত্ব করবে কোন দেশ? ভারত করবে। তাহলে ইউএনএসসি এর ফুল হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। আর এর যে প্রতিষ্ঠাতা 1945 সাল 24 অক্টোবর। ঠিক আছে, আর এর কটা মেম্বারশিপ আছে? পুরো কান্ট্রিতে 15টা মেম্বারশিপ আছে। পার্মানেন্ট মেম্বার আছে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। আর নন পার্মানেন্ট আছে ইস্তোনিয়া, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নাগাল্যান্ড, এগুলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, হাঙ্গরি অ্যান্ড গ্র্যান্ড প্রিক্স 2021 জিতল কোন রেসিং কার ড্রাইভার? ঠিক আছে, এই যে হাঙ্গরি যে গ্র্যান্ড প্রিক্স, এই যে হাঙ্গরিতে যে গ্র্যান্ড প্রিক্স 2020 জিতল, এটি কী খেলা? এটি হচ্ছে এই কার রেসিং খেলা। ঠিক আছে, কার রেসিং খেলা। এবার এটি প্রথম জিতলো কে? এটি জিতলো হচ্ছে ইস্তাবান ওকন জিতেছেন। ইনি জিতেছেন। এনার পয়েন্ট হচ্ছে 15 পয়েন্ট ছিল, আই থিঙ্ক 15 পয়েন্ট ছিল। ঠিক আছে, 15 পয়েন্ট ছিল। আর হাঙ্গেরিতে গ্র্যান্ড প্রিক্সে জিতলো কোন রেসিং কার ড্রাইভার? হচ্ছে ইস্তাবান ওকন। ঠিক আছে, আরও সম্বন্ধে জেনে নিই যে তিনি ফ্রেঞ্চ রেসিং কার ড্রাইভার ছিলেন। মাথায় রাখবেন, তিনি একজন ফ্রেঞ্চ রেসিং কার ড্রাইভার ছিলেন। আর এবং is a motor racing is a event held of annually. Their race has been round of the FIA formula on what championship. দেখুন, এটার ফর্মুলাটা হচ্ছে এরম টাইপের একটা ম্যাপ থাকে। এই ম্যাপ অনুযায়ী ওদেরকে যেতে হয়। ঠিক আছে, একটা ম্যাপ আছে, ম্যাপটা শো করলে ভালো হতো। বাট বলে দিই, হাঙ্গেরির যে গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলো কোন রেসিং কার ড্রাইভার? হচ্ছে ইস্তাবান ওকন। তিনি ফ্রেঞ্চ রেসিং কার ড্রাইভার ছিলেন। ইজ আ মোটর রেসিং ইজ দ্য ইভেন্ট অ্যানুয়ালি, মানে প্রত্যেক বছরই হয়। 1984 বা 1974 এটা অনুষ্ঠিত হয়েছিল। ময়েগেট একটা
একটা জায়গায়, হাঙ্গেরিতে একটা জায়গা আছে, এবং দ্য রেস অফ বিন দ্য রাউন্ড অফ FIA ফর্মুলা যেটাকে বললাম যে এটা একটা ম্যাপ আছে, ম্যাপে এখানে একটা F লেখা থাকে, এবার ওই ফর্মুলা অনুযায়ী ওরা রেসিংটা করে, দ্য ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, আর ফার্স্টটা কত সালে হয়েছিল? 1936 ফার্স্ট হয়েছিল 1936, ফার্স্ট কবে হয়েছিল? 1936। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া হলো ইসুরো উদানা। ঠিক আছে, ইনি একজন ইংল্যান্ড শ্রীলঙ্কার ক্রিকেটার। ঠিক আছে, এনার জন্ম হচ্ছে 17 ফেব্রুয়ারি 1988, 31 বছর। তিনি ন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। মাথায় রাখবেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ইসুরু উদানা কোন দেশের বলা ছিলেন? তিনি শ্রীলঙ্কার বলা ছিলেন। মাথায় রাখবেন, শ্রীলঙ্কার বলা ছিলেন। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিল ইসুরু উদানা, কোন দেশের বলা ছিলেন? শ্রীলঙ্কা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 2022 সালে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড শিরোনাম বইটিকে রিলিজ করতে চলেছে কে? দেখুন, এই যে ইন আইডিয়াল ওয়ার্ল্ড শিরোনামে বইটি রিলিজ করতে চলেছে কে? এটির আনসার হলো কুণাল বসু মানে আইডিয়াল ওয়ার্ল্ড, মানে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড শিরোনামে বইটি রিলিজ করতে চলেছে কুণাল বসু সম্পর্কে জানানোর আগে এই যে বইটি সম্বন্ধে জেনে, উপন্যাসটি রচিত করেছে কুণাল বসু, এবং ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড উপন্যাসটি 2022 সালে প্রকাশিত হবে। 2022 সালে কুণাল বসুর ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড শিরোনাম বইটি রিলিজ হবে। ঠিক আছে, এবং তারা এই বইয়ে পক্ষাবধি কী বলেছেন, বইয়ের ভেতরে উনি কী বলেছেন? তার আসন্ন বইয়ের গল্পে মূলত মনোহারা একটি কলেজের লিবারেল পার্টির সদস্য নিখোঁজ হওয়ার ঘিরে আবৃত হয়েছে, এবং এই অপহরণের প্রধান সন্দেহজনক হলেও এই কলেজের জাতীয়বাদী দলের নেতা। ঠিক আছে, এই সম্বন্ধে একটি শিরোনাম বই লিখেছে, বইটির নাম হচ্ছে দ্য ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। তাহলে এটি কে লিখেছে? কুণাল বসু। তাহলে কুণাল বসু সম্বন্ধে জেনে নিই। দেখুন, ইনি হচ্ছে কুণাল বসু। ঠিক আছে, ইনি হচ্ছে কুণাল বসু। এনার সম্বন্ধে জেনে নিই। এনার জন্ম কবে? এনার জন্ম হচ্ছে 4 মে 1956। এনার বয়স হচ্ছে, এখন বয়স 65, প্রেজেন্ট ওনার বয়স। সরি, এনার নাম হচ্ছে কুণাল বসু। ইনি আর এনার সম্বন্ধে জেনে নিই। কুণাল বসু ইংরেজি কথা সাহিত্য একজন ভারতীয় লেখক, যিনি 5টি উপন্যাস লিখেছেন। তার মধ্যে হচ্ছে দ্য অফিস ক্লার্ক, দ্য মিনিয়েটুরিস্ট, রেসিস্টস্ট, দ্য ইউলো এম্পায়ার্স, কিউরি কালেক্ট এবং সরোজিনী মা। ঠিক আছে, এই 5টি লিখেছেন। ইনি হচ্ছে কুণাল বসু। ঠিক আছে, এনার জন্ম 4 মে 1956, এজ 65। ঠিক আছে, ইনি 2022 সালে রিলিজ করতে চলেছে। কি রিলিজ করতে চলেছে? ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, কুণাল বসু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইউরুপি পেমেন্ট যে সিস্টেম লঞ্চ করলো কে? এটির আনসার হলো নরেন্দ্র মোদী। ঠিক আছে, নরেন্দ্র মোদী রিসেন্টলি একটি ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন তিনি ইউরুপি পেমেন্ট সিস্টেম লঞ্চ করবে। তাহলে ইউরুপি পেমেন্ট সিস্টেম লঞ্চ করলে কে? নরেন্দ্র মোদী। ঠিক আছে, নরেন্দ্র মোদী। তাই সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ইউরুপি নামে একটি কন্টাক্টলেস বা প্রিপেড ইলেকট্রনিক প্রিপেড সিস্টেম চালু করেছে। ঠিক আছে, ঠিক আছে, ইউরুপি SMS এর স্টিং বা কুইক রিলিজ, খুবই তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। কোড আকারে সরাসরি সরকারি সংস্থা, কর্পোরেটের উদ্দেশ্যমূলক কল্যাণে প্রকল্পের সুবিধাগুলি কাজে পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, ইউরুপি পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো কে? নরেন্দ্র মোদী। খুব তাড়াতাড়ি সিস্টেমে লঞ্চ করবে, এবং SMS এর মাধ্যমে SMS স্টিং বা কুইক রেসপন্স করবে, এবং কোডের আকারে হবে, যা সরাসরি সরকারি সংস্থার দ্বারাই হবে বা কর্পোরেটের উদ্দেশ্যমূলক কল্যাণ প্রকল্পেই, মানে কর্পোরেট এখানে যুক্ত থাকবে, প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এটি রিলিজ, মানে এই রিসেন্টলি সোমবার যেটি গেছে, তার ভিডিও কনফারেন্সে ইউরুপি নামে একটি কন্টাক্টলেস বা প্রিপেড ইলেকট্রিক পেমেন্টের বিষয়ে আলোচনা করেছেন। ঠিক আছে, পিকচারটা দেখে নিন। এই জিনিসটা উনি লঞ্চ করেছেন। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উইল বি লঞ্চ নিউ ডিজিটাল পেমেন্ট অফ দ্য সলিউশন অফ দ্য ইউরুপি দ্যাট, দেখে নিন, 2 আগস্ট 2020। ঠিক আছে, মাথায় রাখবেন। তাহলে ইউরুপি পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো কে? নরেন্দ্র মোদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ডে উইক
ফিডিং উইক মানে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক পালন করা হচ্ছে কবে? দেখুন, ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক পালন করা হচ্ছে কবে? এটি আনসার হলো, এটি কবে থেকে কবে? এটি হলো, এটি 1 আগস্ট থেকে 7ই আগস্ট, মাথায় 1 আগস্ট থেকে 7ই আগস্ট। তাহলে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক পালন করা হচ্ছে কবে? 1 আগস্ট থেকে 7ই আগস্ট। ঠিক আছে, এটি দেখে নিই। এটি হচ্ছে, দেখুন এটি হচ্ছে ওয়ার্ল্ড ফিডিংদের পিকচারটা। ঠিক আছে, এটি হবে 1 আগস্ট থেকে 7 আগস্ট অবধি হবে, মাথায় রাখবেন। ঠিক আছে, এই বছরের থিম কী ছিল? প্রোটেক্ট অফ দ্য বেস্ট ফিডিং, প্রোটেক্ট অফ বেস্ট ফিডিং এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। এটি এই বছরের থিম ছিল। তাহলে এই বছরের থিম কী ছিল? প্রোটেক্ট অফ বেস্ট ফিডিং এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। তাহলে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক পালন করা হচ্ছে কবে? পালন করা হচ্ছে 1 আগস্ট থেকে 7ই আগস্ট অবধি। ঠিক আছে, এবছরের থিম কী ছিল? প্রোটেক্ট অফ বেস্ট ফিডিং এ শেয়ার্ড দ্য রেসপন্সিবিলিটি। ঠিক আছে, আর এটি প্রত্যেক বছরই মানে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক দিস অ্যানুয়ালি সেলিব্রেশন হুইচ হেল্ড এভরি ইয়ার 1 to 7 আগস্ট ইন মোর দ্যান 120টি দেশ এখানে অংশগ্রহণ করে। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক পালন করা হচ্ছে কবে? 1 আগস্ট থেকে 7ই আগস্ট। এবছরের থিম হলো প্রোটেক্ট বেস্ট ফিডিং অ্যান্ড শেয়ার অফ দ্য রেসপন্সিবিলিটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন, এটা আমার লাস্ট প্রশ্ন। ঠিক আছে, চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন। ঠিক আছে, এটি প্রথম প্রশ্নটি হলো, ইতালির লাক্সারি ব্র্যান্ড বিভি লাগেরি, এই যে বিভি লাগে লাক্সারি, যে বিভি লাগেরি যে গ্লোবাল যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? ইতালির যে লাক্সারি ব্র্যান্ড বিভি লাগেরি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? এটা আনসার হলো প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক আছে, প্রিয়াঙ্কা চোপড়া রিসেন্টলি ইতালিতে যে লাক্সারি ব্র্যান্ড একটা মানে রিটেলার যে একটি শপ আছে, মানে ইন্ডাস্ট্রি আছে, যেটার নাম হচ্ছে যে বিভি লাগেরি, এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক আছে, এই যে বিভি লাগেরি এর প্রতিষ্ঠাতা কবে হয়েছে? 1884 সালে 137 বছর হয়ে গেছে। ফাউন্ডার হচ্ছে সতী রিয়াস ভার্গিয়াস। হেডকোয়ার্টার হচ্ছে রোম আর ইতালি। ঠিক আছে, তাহলে প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া যিনি 2020 মিস ইন্ডিয়া হয়েছিলেন, এবং ইতালি যে লাক্সারি ব্র্যান্ড বিভি লাগেরি এখন গ্লোবাল অ্যাম্বাসাডার হিসাবে হয়েছেন। আর এনার জন্ম কবে? এনার জন্ম হচ্ছে 18 জুলাই 1982, এখন বয়স হচ্ছে 39। তাহলে ইতালির লাক্সারি ব্র্যান্ড বিভি লাগেরি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক আছে, আর বিভি লাগেরির যে প্রতিষ্ঠাতা কবে? 1884, 137, আর এর ফাউন্ডারকে হচ্ছে সতী রিয়াস ভার্গিয়াস। ঠিক আছে, হেডকোয়ার্টার হচ্ছে রোম, ইতালি। ঠিক আছে, আজকের মধ্যে এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবে। ঠিক আছে।